আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে অনলাইন ক্লাসে আমি আবারও স্বাগত জানাচ্ছি। আমি ফারহানা গুলজার, প্রভাষক, ইতিহাস বিভাগ, অমরগনি এমএএস কলেজ, চট্টগ্রাম। আজকের ক্লাসটি হচ্ছে এইচএসসি শিক্ষার্থীদের জন্য ইতিহাস দ্বিতীয় পত্র আমি দ্বিতীয় অধ্যায় তোমাদেরকে পড়াচ্ছিলাম। দ্বিতীয় অধ্যায়ের ফরাসি বিপ্লবের উপর বেশ কয়েকটি ক্লাস নেওয়া হয়েছে। ফরাসি বিপ্লব কী, ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান, বিপ্লবের ঘটনাগুলো, এরপর সন্ত্রাসের রাজত্ব, এই পার্টগুলো তোমাদেরকে পড়ানো হয়েছে। তো আজকের পার্টটি ফরাসি বিপ্লবের উপর খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট। এটি হচ্ছে নেপোলিয়নের উপর, নেপোলিয়ন বোনাপার্টের উপর। ইতিহাসের বিভিন্ন যে চরিত্রগুলো আমরা সবসময় পড়ি, তার মধ্যে খুবই উল্লেখযোগ্য হচ্ছে এই নেপোলিয়ন, এবং আমার খুব পছন্দের একটি ক্যারেক্টার। এটি তোমাদেরকে পড়াবো এখন। তোমরা আশা করি মনোযোগের সাথে ক্লাসটি শুনবে এবং সেভাবে অনুশীলন করবে। তো আজকের পাঠে থাকছে, প্রথমে 4টি ভাগে বিভক্ত করে তোমাদের আজকের পাঠটি পড়াচ্ছি। যেমন 1 নাম্বার হচ্ছে নেপোলিয়নের পরিচয়, 2 নাম্বার হচ্ছে নেপোলিয়নের উত্থান, 3 নাম্বার তিনি কেমন করে ফ্রান্সের শাসন ক্ষমতা দখল করলেন সেটি, আর 4 নাম্বার হচ্ছে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা। তো আসো প্রথমে আমরা দেখে নিই নেপোলিয়ন কে ছিলেন। পৃথিবীর ইতিহাসে ইউরোপের 3 জন সমর এবং রাষ্ট্রনায়কের কথা যদি আমরা উল্লেখ করি এবং 3টি যুগে যদি তাদের বিভক্ত করি, তার মধ্যে একজন হচ্ছেন প্রাচীন রোমের সম্রাট জুলিয়াস সিজার, দ্বিতীয়জন হচ্ছেন মধ্যযুগের মহামতি শার্লেমেন, এবং তৃতীয়জন হচ্ছেন আধুনিক যুগের সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট। আধুনিক ইউরোপের ইতিহাসে নেপোলিয়ন বোনাপার্ট একটি খুবই হৃদয়াগ্রহী রাষ্ট্রনায়ক। তিনি আধুনিক ফরাসি রাষ্ট্রের ভিত্তি প্রতিষ্ঠাও তাকে বলা যায়। তো নেপোলিয়ন এমন একজন প্রতিভাবান ব্যক্তিত্ব, যিনি ফরাসি বিপ্লবের পর ফ্রান্সের এক সংকটময় পরিস্থিতিতে আবির্ভূত হয়ে ফ্রান্সের তথা পুরো ইউরোপের ইতিহাসের গতি পরিবর্তন করে দিয়েছিলেন। তার প্রতিভা এবং কর্মদক্ষতা এমন দীপ্তিময় ছিল যে 1799 থেকে 1814 সাল, এই সময়টাকে ইউরোপের ইতিহাসে বলা হয়েছে নেপোলিয়নের যুগ। তার নাম অনুসারেই এই সময়টাকে ইউরোপের ইতিহাসে চিহ্নিত করা হয়েছে। তিনি একজন সাধারণ সৈনিক থেকে তিনি তার জীবন শুরু করেছিলেন এবং শেষ পর্যন্ত তিনি ফ্রান্সের সম্রাটের আসনটি অলঙ্কৃত করেন। তাহলে এটা কিন্তু খুব ছোট করার মতো কোনো বিষয় না, অনেক বড় একটি বিষয়। আমরা যদি চিন্তা করি বা তার জীবনী, তার রাষ্ট্রনায়ক হওয়ার ইতিহাসগুলো যদি আমরা পড়ি, তাহলে দেখব কেমন করে একদম ধীরে ধীরে তিনি নিজের অবস্থানকে একেবারে স্বর্ণ শিখরে নিয়ে গেছেন, এবং আজ পর্যন্ত একই গুরুত্বের সাথে তাকে আমরা স্মরণ করি। তো যাই হোক, আসো এখন আমরা একটু তার প্রাথমিক জীবন সম্পর্কে দেখি। 15ই আগস্ট 1769 সালে ইটালির অন্তর্ভুক্ত কার্সিকা দ্বীপের আজাসিও নামক একটি ছোট্ট শহরে তিনি জন্মগ্রহণ করেন। তিনি যে পরিবারে জন্মগ্রহণ করেছিলেন সেই পরিবারটি দরিদ্র ছিল কিন্তু সম্ভ্রান্ত ছিল। তার পিতার নাম ছিল কার্লো বোনাপার্ট এবং মায়ের নাম ছিল লেটিজিয়া রেনোলিনো। তার পিতা ছিলেন একজন আইনজীবী। সংসারে তার বাবা মায়ের 13 ছেলে মেয়ের মধ্যে 8 জন জীবিত ছিলেন। 5 ভাইয়ের মধ্যে নেপোলিয়ন ছিলেন দ্বিতীয়। তো নেপোলিয়ন যখন জন্মগ্রহণ করেন তার কিছু সময়ের মধ্যেই কার্সিকা দ্বীপটি ইটালি ফ্রান্সের নিকট বিক্রি করে দেয়। তার শৈশব কেটেছিল ইটালিতেই। সেখানের স্কুলেই প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন তিনি খুবই মেধাবী ছিলেন। গণিতে ছিল তার অসাধারণ পারদর্শিতা। তিনি পছন্দ করতেন ইতিহাস এবং ভূগোল। তো তার শিক্ষা জীবন ইটালিতে শুরু হলো, তারপর তাকে ফরাসি সামরিক স্কুলে পাঠিয়ে দেওয়া হয়। 16 বছর বয়সে স্কুল জীবন শেষ করে তিনি যোগদান করেন সামরিক বাহিনীতে। তবে সামরিকের স্কুল এবং সেনাবাহিনীতে তার সন্তুষ্টি ছিল না, তার আশা আকাঙ্ক্ষা ছিল অনেক উপরে, উচ্চাকাঙ্ক্ষী বলা যায়। সামরিক কলেজে ভর্তি হওয়ার পরপরই যখন
ফরাসি বিপ্লব শুরু হয়ে যায় ফ্রান্সে, তখন তিনি সেই বিপ্লব দ্বারা প্রভাবিত হয়ে রাজনীতিতে তিনি যোগ দিয়েছিলেন। তো রাজনীতিতে যোগ দেওয়ার পর থেকে ধীরে ধীরে তার উত্থান কিভাবে ঘটে আসো আমরা দেখি। এই প্যারাটির নাম দিয়েছি আমি তার উত্থান। 1791 সালে তিনি লেফটেন্যান্ট পদে উন্নীত হয়েছিলেন। 1794 সালে তিনি বিপ্লবী বাহিনীর জেনারেল নিযুক্ত হয়েছিলেন। তখন তার বয়স ছিল মাত্র 17 বছর বয়স। ওই বছরই রোবস্পিয়ারকে গিলোটিনে হত্যা করা হয়। এই হত্যার পর তাকে পদচ্যুত করা হয়। 1795 সালে যখন ডাইরেক্টরি শাসন প্রতিষ্ঠিত হয়, তখন নেপোলিয়ন মুক্তি লাভ করেন। তো দেখো, ফরাসি এইটি আমি আবার রিপিট করছি, ফরাসি বিপ্লব যখন শুরু হয় তখন কিন্তু তিনি সেই বিপ্লব দ্বারা প্রভাবিত হয়েছিলেন। বিপ্লব দ্বারা প্রভাবিত হয়ে তিনি যখন বিপ্লব শুরু হয় রাজনীতিতে তিনি জড়িয়ে পড়লেন। 1793 সালে রাজনীতিতে থাকা অবস্থায় তিনি নির্বাসিত হন, কিন্তু ফ্রান্সে যখন তিনি ফিরে আসেন তখন তিনি একজন চরমপন্থী প্রজাতন্ত্রী ছিলেন। ফরাসি বিপ্লবেও তখন সংকট কাল অতিক্রম করছিল, এ কারণে তিনি একটু সতর্কতার সাথে অগ্রসর হতে থাকেন। মধ্যপন্থার প্রতি তার ঝোঁক বাড়ে। 1793 সালে তুল নামক শহর অবরোধে তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তখন তিনি উচ্চপদস্থ অফিসারদের নজরে পড়েন। এরপর 1794 সালে তিনি বিপ্লব বাহিনীর জেনারেল নিযুক্ত হয়েছিলেন। 1794 সালের জুলাই মাসে যখন রোবস্পিয়ারের পতন ঘটে তখন তিনি পদচ্যুত হন। অর্থাৎ রোবস্পিয়ারকে যখন গিলোটিনে হত্যা করা হয় তখন তিনি যে বিপ্লবী বাহিনীর জেনারেল ছিলেন সেখান থেকে তাকে পদচ্যুত করা হয় এবং সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে তাকে জেলে দিয়ে দেওয়া হয়। তো এরপর তো তোমরা জানোই রোবস্পিয়ারের হত্যার পরে কি হয়েছিল ফ্রান্সে, তখন ডাইরেক্টরি শাসন শুরু হয়। তো ডাইরেক্টরি শাসন যখন শুরু হয় তখন কিন্তু তাকে মুক্তি দেওয়া হয়। তো 1796 সালে অস্ট্রিয়া এবং ফ্রান্স যুদ্ধে তিনি যোগদান করেছিলেন। এই যুদ্ধে ফ্রান্স পরাজিত হলেও এই যুদ্ধই নেপোলিয়ন বোনাপার্ট নামের এক প্রতিভাবান সেনাপতির আত্মপ্রকাশ ঘটে। এই সময় তিনি প্রধান ডাইরেক্টর বারাসের সুনজরে আসেন। তিনি নেপোলিয়নকে অস্ট্রিয়া অভিযানে প্রেরণ করেছিলেন। নেপোলিয়নের যুদ্ধ কৌশলের কাছে অস্ট্রিয়া পরাজিত হতে বাধ্য হয়। এই জয়ের ফলে ফ্রান্সের যেমন মর্যাদা বৃদ্ধি পায়, তেমনি বেলজিয়াম সহ রাইন নদীর সীমারেখা পর্যন্ত ফ্রান্সের নিয়ন্ত্রণে চলে আসে। এরপর থেকে নেপোলিয়নের বিজয় রথ সামনেই এগুতে থাকে। ইতালিও ফ্রান্সের নিয়ন্ত্রণে চলে আসে। ইংল্যান্ডের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাও তার লক্ষ্য ছিল। এই লক্ষ্য পূরণের জন্য প্রাচ্য পরিকল্পনা গ্রহণ করেছিলেন তিনি। প্রাচ্যের প্রবেশপথ এবং বাহির হওয়ার পথ মিশর দ্বারা আক্রমণ করেন তিনি এবং জয়ও লাভ করেন, কিন্তু নীল নদের যুদ্ধে ইংরেজ বাহিনী দ্বারা পরাজিত হয়েছিলেন তিনি। ফলে 9 অক্টোবর 1799 সালে ফ্রান্সে ফিরে আসার সিদ্ধান্ত নিলেন। তো খেয়াল করো, যখন তিনি ডাইরেক্টরি শাসন চলছিল তখন তিনি ডাইরেক্টরি শাসকদের নজরে আসেন। তার ভিতরে যে সামরিক একটা প্রতিভা আছে সেটি লক্ষ্য করে বিভিন্ন জায়গায় তাকে অভিযানের জন্য প্রেরণ করেন। প্রথমে তাকে 1796 সালে ইটালি অভিযানে যান, সেখানে তিনি জয়লাভ করেন। জয়লাভ করার পরে এই সময় কিন্তু ফ্রান্সে ডাইরেক্টরি শাসকদের বিভিন্ন কারণে তাদের শাসন ক্ষমতাটা ধীরে ধীরে দুর্বল হয়ে আসছিল অভ্যন্তরীণ এবং বহির্গত কিছু সমস্যার কারণে। তো ইতালি থেকে তিনি ফিরে আসার পর যখন তিনি দেখলেন ফ্রান্সের অভ্যন্তরে ডাইরেক্টরি শাসনের বিরুদ্ধে গণবিক্ষোভ চলছে এবং পররাষ্ট্রের ক্ষেত্রেও ফ্রান্সের বিরুদ্ধে একটি রাষ্ট্রজোট গঠিত হয়েছে ফ্রান্সকে পরাজিত করার জন্য বা ফ্রান্সের যে উত্থান তাকে রোধ করে দেওয়ার জন্য, সেই রাষ্ট্রজোটটি গড়ে উঠেছিল রাশিয়া, তুরস্ক, অস্ট্রিয়া এবং ইংল্যান্ডকে নিয়ে। তো এই রাষ্ট্রজোট ফ্রান্সের জন্য কিছুটা ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল, কারণ তারা একসাথে যদি ফ্রান্সকে আক্রমণ করে সেই আক্রমণ প্রতিহত করা কিন্তু দুঃসাধ্য বিষয়ই ছিল তখনকার জন্য। তো
তো এই ছিল তখন ডাইরেক্টরি শাসকদের দুর্বলতার শুরু, এবং নেপোলিয়নও দেশে ফিরে আসলেন বিভিন্ন অভিযান থেকে। এবার আসো দেখি ফ্রান্সের শাসন ক্ষমতায় নেপোলিয়নের উত্থান। নেপোলিয়ন কি করে ফ্রান্সের শাসন ক্ষমতাটা দখল করলেন? নেপোলিয়ন ডাইরেক্টরি শাসনের দুর্বলতার সুযোগ নিয়ে দেশে ফিরেই তাদের উচ্ছেদ করেন এবং 1799 সালের 9 নভেম্বর কনসুলেট নামক এক নতুন শাসন ব্যবস্থা তিনি প্রবর্তন করেন। এই শাসন ব্যবস্থা প্রবর্তন করার পরে নতুন সংবিধান অনুযায়ী 10 বছরের জন্য তিনি কনসুলেট নিযুক্ত হলেন। এদিকে ফ্রান্সের সর্বময় ক্ষমতা নিজের হাতে নিলেন নেপোলিয়ন। অন্যদিকে ফ্রান্সের সাংবিধানিক ধারা সূচনা করে সকল পক্ষের সমর্থন আদায় করে নিলেন। 1802 সালে তিনি আজীবন কনসুল হলেন, তবে এটাকেও তিনি যথেষ্ট মনে করলেন না। তিনি 1804 সালে এসে ফ্রান্সের সিনেট ফ্রান্সের প্রজাতন্ত্র বাতিল করে নিজেকে সম্রাটের পদে অভিষিক্ত করলেন। সম্রাট পদে বসে নেপোলিয়ন ফ্রান্সে ব্যাপক সংস্কার করলেন। নতুন এবং পুরাতনের সমন্বয়ে তিনি কোড অফ নেপোলিয়ন প্রবর্তন করেন, অর্থাৎ এটি ছিল কিছু আইনকানুন, যে আইনকানুনকে ফলো করে তিনি দেশ শাসন করবেন সেটি। তো এই যে এতগুলো ব্যবস্থা গ্রহণ করার পরও তিনি শেষ পর্যন্ত 1804 সালে সিনেট প্রজাতন্ত্র বাতিল করে ফ্রান্সের সম্রাট পদে অভিষিক্ত হন। আসো আবার একটু পিছনে ফিরে যাই, আমরা কি বিপ্লবের পরপর কি হয়েছিল একটু দেখে আসি। বিপ্লব পরবর্তী সংবিধান সভা, সন্ত্রাসের রাজত্ব, ডাইরেক্টরি শাসনের দুর্বলতা, দুর্নীতি, অরাজকতায় ফ্রান্সের জনগণের মনে বিপ্লব নিয়ে একটি নেতিবাচক ধারণার সৃষ্টি হয়েছিল। তাই তারা এমন একজন শক্তিশালী দেশপ্রেমিক শাসক কামনা করছিলেন, আর নেপোলিয়নের মাঝে তারা সেই শক্তিশালী দেশপ্রেমিকের ছবি দেখতে পেয়েছিলেন। এ কারণ তারা নেপোলিয়নের এই যে এক নায়কতন্ত্র, তিনি যে ক্ষমতা দখল করে নিলেন, এটাকে কিন্তু ফ্রান্সের জনগণ ওয়েলকাম জানিয়েছিলেন। ক্ষমতা দখল সম্পর্কে তিনি নিজে কি বলেন শুনো। তিনি বললেন যে, আমি ফ্রান্সের রাজমুকুট মাটিতে পড়ে থাকতে দেখি, আমি তা তরবারির সাহায্যে মাথায় তুলে নিই। কথাটি বোঝার চেষ্টা করো। তিনি যে ক্ষমতা দখল করেছেন সে সম্পর্কে কিন্তু তিনি বলেছেন যে তিনি তরবারির সাহায্যে সেই মুকুট, যেটি ছিল মর্যাদাপূর্ণ একটি জিনিস, রাজমুকুট, তাকে তিনি ভুলুণ্ঠিত হতে দেখেছেন। অর্থাৎ ফ্রান্সের মর্যাদা মাটিতে গড়িয়ে পড়ল, সেই মর্যাদাকে তিনি তুলে নিয়েছেন। তবে সেটি তাকে এমনি এমনি কেউ তুলে নিতে তিনি পারেননি, তরবারির সাহায্যে শক্তি প্রয়োগ করে তিনি তা মাথায় তুলে নেন। তো মূলত অর্থ সংকট, মুদ্রাস্ফীতি, বর্জুয়া ডাইরেক্টরদের সীমাহীন দুর্নীতি, সীমিত ভোটাধিকারের জন্য গণতন্ত্রের মর্যাদাহানি, বিদ্রোহ দমনে ডাইরেক্টরদের সামরিক বাহিনীর উপর নির্ভরশীলতা, এই সমস্ত কারণে ফ্রান্সের জনগণ ডাইরেক্টরি শাসনের উপর যখন আস্থা হারিয়ে ফেলে, সেই সুযোগেই নেপোলিয়ন ফ্রান্সের শাসন ক্ষমতা দখল করে নেন। এই গেল ফ্রান্সের শাসন ক্ষমতা দখলের কাহিনী। এখন আসো আমরা দেখি শাসন ক্ষমতায় বসার পর নেপোলিয়ন কি কি করলেন। নেপোলিয়ন ফ্রান্সের শাসন ক্ষমতা দখল করার পরপরই নিজের ক্ষমতা এবং ফ্রান্সকে শক্তিশালী করার জন্য এক নায়কতন্ত্র নীতি গ্রহণ করেন। এক নায়কতন্ত্র কি? তিনি যা বলবেন সেটি আইন। দেশের জন্য যখন যে কাজটি করা উপযুক্ত তিনি মনে করবেন, সে কাজটি তিনি করবেন। এটি হচ্ছে এক নায়কতন্ত্র। অর্থাৎ আমি ক্ষমতাবান, আমার কথাই আইন, আমার কথাই সবাইকে শুনতে হবে। তো এই এক নায়কতন্ত্র নীতির যে তিনি গ্রহণ করেছিলেন, বিভিন্ন তার কার্যকলাপেই সেটি বারবারই প্রমাণিত হয়েছিল। তিনি অস্ট্রিয়া, প্রাশিয়া এবং রাশিয়াকে বিভিন্ন যুদ্ধে পরাজিত করেন ক্ষমতা দখল করার পরপরই। তবে এদেরকে পরাজিত করার পর তার সামনে প্রধান যে শত্রু বা প্রতিযোগী সেটি ছিল ইংল্যান্ডের দিকে তিনি দৃষ্টি দেন। কারণ ইংল্যান্ডকে জয় করা ছাড়া ইউরোপের ওপর আধিপত্য বিস্তার করা সম্ভব ছিল না। সে সময় ইংল্যান্ড ছিল নৌশক্তিতে অপ্রতিরোধ্য। ইংরেজ বাহিনীকে ভিন্ন কৌশলে পরাজিত করার সিদ্ধান্ত তিনি গ্রহণ করেন। তো সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য
তিনি বুঝলেন যে এখন তাদের বিরুদ্ধে সামরিক বাহিনী বা কোনো প্রকার অভিযান প্রেরণ করে ফ্রান্স সুবিধা অর্জন করতে পারবে না। সে কারণে তিনি ভিন্ন একটি পন্থা গ্রহণ করেন, তিনি অর্থনৈতিক অভিযান চালান। ইতিহাসে যা কন্টিনেন্টাল সিস্টেম বা মহাদেশীয় ব্যবস্থা নামে পরিচিত ছিল। এই ব্যবস্থায় তিনি কি করলেন, ইংল্যান্ডকে অর্থনৈতিকভাবে বন্দী করবেন এবং ইংল্যান্ড থেকে মালামাল আমদানি তিনি নিষিদ্ধ করলেন। অর্থাৎ তিনি ভেবেছিলেন যে ইংল্যান্ডের তো প্রচুর ধন সম্পদ এবং নৌশক্তিতেও তারা অনেক শক্তিশালী ছিল, এ কারণে ইংল্যান্ডকে যেহেতু সামরিকভাবে তিনি পরাজিত করতে পারবেন না, সেজন্য ইংল্যান্ডের অর্থনীতির উপর তিনি আঘাত করতে চেয়েছিলেন। এই অর্থনৈতিক আঘাত করে ইংল্যান্ডের অর্থনীতির চাকা ভেঙে দিয়ে ইংল্যান্ডকে তিনি নিজের বশে নিয়ে আসতে চেয়েছিলেন। তো এটা করতে গিয়ে তিনি যে কন্টিনেন্টাল সিস্টেমটি করেন সেটি হচ্ছে যে কি, ইংল্যান্ডের যেখানে ইংল্যান্ডকে তিনি মালামাল আমদানি, ইংল্যান্ড থেকে মালামাল আমদানি তিনি নিষিদ্ধ করেন। ইংল্যান্ডের উপনিবেশিক শাসন যেখানে যেখানে ছিল সেখান থেকে প্রাপ্ত অর্থ এবং তাদের সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ করা, এটি ছিল তার উদ্দেশ্য। তো কন্টিনেন্টাল সিস্টেমের পর তিনি আরও একটি পদক্ষেপ নিয়েছিলেন, সেটি হচ্ছে বার্লিন ডিক্রি ঘোষণা। 1806 সালে বার্লিন ডিক্রি ঘোষণার মাধ্যমে বলা হয়, ব্রিটিশ দ্বীপপুঞ্জ অবরোধ, ব্রিটিশ জাহাজ বা তাদের উপনিবেশ থেকে আসা জাহাজের ফরাসি বন্দরে প্রবেশ নিষিদ্ধ। অর্থাৎ ডাইরেক্ট ইংল্যান্ড থেকে জাহাজ আসুক কিংবা তাদের উপনিবেশিক থেকে যে সমস্ত জাহাজগুলো বাণিজ্যের উদ্দেশ্যে ফরাসি বন্দরে আসতে চাবে সেটা তাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হলো, তারা ঢুকতে পারবে না, তাদের জাহাজও না, তাদের পণ্যও সেখানে ঢুকতে পারবে না। আর ইংল্যান্ডের মালামাল যদি অন্য কোনো দেশের জাহাজ দিয়ে নামানোর চেষ্টা করা হয় তবে সেটিও বাজেয়াপ্ত করা হবে। এই যে নেপোলিয়ন এই ব্যবস্থাগুলো নিয়েছেন, এই ব্যবস্থাগুলোতেই তার একনায়ক মনোভাব এবং কার্যকলাপের প্রমাণ। তিনি ফ্রান্সের আধিপত্য বিস্তারের জন্য যখন যা সঠিক মনে করেছিলেন তখন তাই করেছিলেন। তার ব্যক্তিগত চরিত্র কার্যাবলী সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিকগণ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেন। কেউ তাকে তার কাজগুলোকে ভালো বলেছেন, কেউ তার কাজগুলোকে নেগেটিভ দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেছেন। তবে যাই হোক না কেন, এই কিছু ব্যাপারে প্রত্যেক ঐতিহাসিক একই মত দিয়েছেন, সেটি ছিল তার অসাধারণ প্রতিভা, তার ব্যক্তিত্ব, তার সামরিক দক্ষতা। এই সমস্ত বিষয়গুলো নিয়ে কারো মাঝে কোনো মতবিরোধ ছিল না। ফ্রান্স এবং ফ্রান্সের জনগণকে তিনি অত্যন্ত ভালোবাসতেন। 1815 সালে ইউরোপের সমস্ত দেশ ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। যুদ্ধ ঘোষণার কারণ ছিল ফ্রান্স তখন ইউরোপের বিভিন্ন দেশে অভিযান চালিয়ে সেই সমস্ত দেশগুলোকে দখল করে নিয়েছিল। এরপর তার যে কন্টিনেন্টাল সিস্টেম, এটা দিয়ে সে ইংল্যান্ডকে একঘরে করে রেখে ইংল্যান্ডের অর্থনীতিকে ভেঙে দিতে চেয়েছিল। বার্লিন ডিক্রি দ্বারাও তাই করতে চেয়েছিল। এই যে তার এই সমস্ত কার্যকলাপ, এগুলো কিন্তু ইউরোপের জাতিগুলো ভালোভাবে গ্রহণ করেনি, বরঞ্চ বিভিন্ন কারণে তার সে গৃহীত ব্যবস্থাগুলো ব্যর্থ হয়ে পড়েছিল। তার এই যে মহাদেশীয় অবরোধ, এটির কারণে 1801 সাল থেকে 1811 সাল পর্যন্ত ইংল্যান্ড অর্থনৈতিক সংকটে পড়েছিল। তবে ইংল্যান্ডের কূটনৈতিক তৎপরতা, সামুদ্রিক শক্তির বলে ল্যাটিন আমেরিকার ব্রাজিল, আর্জেন্টিনা, এশিয়া, তুরস্কে ব্রিটিশ পণ্যের বাজার সৃষ্টি হয়েছিল। গোপনে সুইডেন থেকে বেলিয়ারিক দ্বীপপুঞ্জ এবং জিব্রাল্টার, হেলিগোল্যান্ড সর্বত্র ইংল্যান্ডের পণ্য গোপনে কিন্তু প্রবেশ করেছিল। অর্থাৎ নেপোলিয়ন যেই উদ্দেশ্যে ইংল্যান্ডকে ব্যারিকেড দিয়েছিলেন তার সেই উদ্দেশ্য সফল হয়নি, কিন্তু ফ্রান্স অর্থনৈতিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়। ইংল্যান্ড তার বাণিজ্য বিভিন্ন উপায়ে চালিয়ে নিয়ে গিয়েছিল, কিন্তু সমস্যায় পড়েছিল ফ্রান্স নিজেই। এভাবে ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা যখন ভেঙে পড়ে তখন ইউরোপের বিভিন্ন দেশ ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তো এই যুদ্ধের এক পর্যায়ে ওয়াটারলু নামক স্থানে চারদিক থেকে নেপোলিয়নকে ঘিরে ফেলা হয়। শেষ পর্যন্ত 1815 সালের 18 জুন
ইংরেজ সেনাপতি ডিউক অফ ওয়েলিংটনের নিকট তিনি পরাজিত হন। নেপোলিয়ন 1815 সালে তিনি পরাজিত হন। 6 বছর সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত থাকা অবস্থায় 1821 সালের 5ই মে তিনি মৃত্যুবরণ করেন। তাহলে এই যে নেপোলিয়নের যে ঘটনাগুলো, নেপোলিয়ন ঐতিহাসিক একটি চরিত্র, তার এই ঐতিহাসিক চরিত্র সম্পর্কে সম্পূর্ণভাবে জানতে হলে আমাদের নেপোলিয়নের উপরেই অনেক বেশি পড়ালেখা করতে হবে, অনেক বেশি পড়তে হবে নেপোলিয়নের উপর। কিন্তু যেহেতু তোমরা এইচএসসির স্টুডেন্ট, তোমাদের কিছু সীমাবদ্ধতা সিলেবাসে থাকবে। এ কারণে নেপোলিয়নের প্রত্যেকটা অভিযান, বিভিন্ন দেশে প্রত্যেকটা অভিযান, ওয়াটারলু যুদ্ধ, এগুলোর উপরে এক একটি তোমার প্রশ্ন অনেক বড়। তো সেগুলো আমি তোমাদেরকে খুব বেশি বিস্তারিত পড়াচ্ছি না। এখানে আমি তোমাদেরকে আজকে যেটি বোঝানোর চেষ্টা করেছি সেটি হচ্ছে নেপোলিয়নের একনায়কতন্ত্র এবং ফরাসি বিপ্লবের পর ক্ষমতার পরিবর্তনের সাপেক্ষে কিভাবে নেপোলিয়ন ফরাসিদের ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিলেন। বিপ্লবকে সত্যিকার অর্থে যিনি অর্থবহ করে তুলেছিলেন তিনি হচ্ছেন নেপোলিয়ন। তিনি প্রশাসনকে ঢেলে সাজিয়েছিলেন, ফ্রান্সের অর্থনৈতিক ব্যবস্থার উন্নতি করার জন্য অর্থনৈতিক সংস্কার করেছিলেন, ফ্রান্সের আইনের ব্যাপক পরিবর্তন এনেছিলেন, শিক্ষা সংস্কার করেছিলেন, বাণিজ্যের জন্য তিনি বিভিন্ন রকম নিয়মকানুন আইন প্রণয়ন করেছিলেন, ধর্মীয় সংস্কার করেছিলেন, দেশ ত্যাগী হয়ে যারা ফিরে গিয়েছিল তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছিলেন। তার সংস্কারের কাজগুলো ছিল প্রশংসার যোগ্য। তো তিনি এত ভালো ভালো ফ্রান্সের জন্য কাজ করার পরেও কেন তিনি পরাজিত হলেন, এই প্রশ্ন তোমাদের মনে আসতে পারে। সৃষ্টি যেমন আছে তেমনি ধ্বংস আছে, এটা প্রকৃতির নিয়ম। একজনের যখন উত্থান হবে একটি সময় আসলে তার পতনও হবে। তো এই যে উত্থান এবং পতনের যে একটা খেলা, প্রকৃতির যে খেলা, সেই খেলার কাছে পরাজিত হয়ে তার প্রস্থান হয়েছিল। কিন্তু দেখো, প্রস্থান হলেও ইতিহাসের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে তিনি এখনও বিরাজমান। এ কারণে আমরা এখনও নেপোলিয়ন সম্পর্কে পড়ালেখা করছি, ইতিহাসকে জানার চেষ্টা করছি। তো যাই হোক, আজকে আমরা পড়লাম নেপোলিয়নকে, তার প্রাথমিক জীবন, কিভাবে তিনি সৈনিক থেকে ফ্রান্সের ত্রাণকর্তা হয়েছিলেন, ফরাসি বিপ্লবকে যিনি অর্থবহ করেছিলেন, এই সমস্ত দিকগুলো আমরা পড়েছি। পরবর্তী ক্লাসে আমরা নেপোলিয়নের সংস্কারগুলো সম্পর্কে আলোচনা করব। তো নেপোলিয়নের উত্থান, প্রাথমিক জীবন, একনায়কতন্ত্র, বিশেষ করে কন্টিনেন্টাল সিস্টেম, বার্লিন ডিক্রি, এই সমস্ত বিষয়গুলোর উপরে ছোটোখাটো দুই নাম্বারে যেমন বার্লিন ডিক্রি কী, তারপরে কন্টিনেন্টাল সিস্টেম কী, নেপোলিয়ন কোড কী, এগুলো উপর ছোট ছোট প্রশ্নগুলো তোমরা ভালো মতো পড়বে। তোমাদের খুব বেশি বড় প্রশ্ন তো শেখার মতো সুযোগই নেই, যেহেতু তোমরা সর্বোচ্চ তোমাদের নাম্বার হচ্ছে 4, সে 4-এর উপযুক্ত করেই তোমাদেরকে প্রশ্ন উত্তরগুলো শিখে রেডি করে শিখতে হবে। শিক্ষার্থীরা ভালো থাকবে তোমরা সবাই।